শুধু গল্প না, আমার ভালোবাসা। গাইস, এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। চলো শুরু করি গল্পটা। সিরাতের কথা শুনে সবাই বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে বলল, কি বলছিস তুই সিরাত? ডিভোর্স পেপার রেডি করেছিস? কাদের ডিভোর্স পেপারের কথা বলছিস তুই? সিরাত কিছু বলার আগেই রেহানা বেগম বিনা সংকোচে মেয়েদের উদ্দেশ্যে বলল, আমার আর তোর বাবার। কথাটি শুনে বোধ হয় মাহিমা ও সাইরার মাথায় আকাশ ভেঙে পড়ল। সাইরা কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছো? তোমার আর বাবার ডিভোর্স? তুমি বাবাকে এত সহজে ছাড়তে পারবে, যাকে এতটা বছর বিনা স্বার্থে ভালোবেসেছেও তাকে ছেড়ে দিবে? সব সাইরার কথার সাথে তাল মিলিয়ে মাহিমা বলল, হ্যাঁ মা, সাইরা ঠিকই বলছে। এমনিতেও আমরা সকলেই জানি তুমি বাবাকে কতটা ভালোবাসো, তাহলে কিভাবে থাকবে তুমি বাবাকে রেখে? এই সংসার তো তোমার, তোমার এই সাজানো গুছানো সংসার ছেড়ে থাকতে পারবে? মাহিমার কথার প্রতি উত্তরে সিরাত বলল, কেন থাকতে পারবো না? তুই যদি 4 মাসের অন্তঃসত্ত্বা হয়েও তোর স্বামীর দ্বিতীয় বিয়ের প্রথম দিনেই তাকে ছেড়ে চলে আসতে পারিস, তাহলে মাকে এত বছর ধরে ধোকা দিয়েছে, মায়ের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতি নিহত মার কাছে মিথ্যা কথা বলেছে, ব্যবসার নাম দিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সাথে থেকেছে, মায়ের ভালোবাসাকে একটি ছেলের জন্য মূল্যহীন করে দিয়েছে, তাকে ছেড়ে কেন থাকতে পারবে না? কথাগুলো বলে থামে সিরাত। সিরাতের কথা শুনে মাহিমার মাথা নিচু করে ফেলল, আর সাইরা চোখ টলমল করে অশ্রুতে। সিরাত অবাক, আবার বলা শুরু করলো, আমি দেখতে কালো, আমি বড়দের কথা শুনি না, মুখে মুখে তর্ক করি, ওনার সম্মান করি না, আমি বেয়াদব, তাই উনি আমাকে পছন্দ করেন না, মানুষের সামনে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করে। কিন্তু তোরা তো উনার শান্ত সৃষ্ট ভদ্র মেয়ে, উনার সব কথা শুনিস, উনার কথা সব সময় করিস। আর মাহিমা, তোর তো পড়ার অনেক ইচ্ছে ছিল, তবু তুই যখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়িস, উনি তোকে বিয়ের কথা বলার সাথে সাথে রাজি হয়ে গেছিস, কারণ তোর বাবার মনে তুই কষ্ট দিতে চাচ্ছিস না। উনার তো জন্য তোর জন্য জীবনে যদি কোনো দ্বিধা বোধ করবি না, তাহলে কেন ওনার ছেলে সন্তানের এত প্রয়োজন পড়লো, যার জন্য মাকে এত বড় ধোকা দিতে ওনার একবারও রুহু কাঁপলো না? সিরাতের কথা শেষ হতেই সাইরা ফুপিয়ে কেঁদে ফেলল, আর মাহিমা পাথর বনে বসে রইল, কারণ সিরাতের একটি কথাও যে মিথ্যে না তা সে ভালোভাবেই জানে। সাইরা কে কাঁদতে এভাবে দেখে রেহানা বেগম তাকে বুঝিয়ে বুকে জড়িয়ে ধরলেন। রেহানা বেগম 3 মেয়ের মধ্যে সবচেয়ে দুর্বল মনে হয় ওর রাইসার। সাইরা আর সবচেয়ে কঠিন মন হলো সিরাতের, কারণ সিরাত সমাজের বাস্তবতা দেখেছে, তার গায়ের রঙের জন্য তাকে মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছে। অন্য মানুষের কথা আর কি বলবে, নিজের বাবাও তাকে এই গায়ের রঙের জন্য কথা শোনায় কোনো সুযোগ ছাড়ে না। তখন রেহানা বেগম সিরাতকে বুঝিয়েছেন যে সমাজে টিকে থাকতে হলে শক্ত মনের হতে হবে, কারণ এই সমাজ শক্তের ভক্ত নরমের জম। কিন্তু মাহিমা ও সাইরা তার বাবার ভালোবাসা পেয়ে বড় হয়েছে, কাউকেও কখনো তার বাবা তাদের দুজনের উপর আঙুল তুলে কথা বলতে দেয়নি। তাই ও মাহিমা স্বামী রাজীব মাহিমাকে ছেড়ে এই কয়েকদিন দ্বিতীয় বিয়ে করার কথা চিন্তা করতে পারেনি। সিরাত মনে করতো বাবা ওকে অনেক ভালোবাসে, না বাসলেও ওর 2 বোনকে ভালোবাসে, কিন্তু এখন একটি মিথ্যা মনে হচ্ছে সিরাতের। আসলে এই লোকটা শুধু নিজের ভালোবাসা আর কাউকে না। মাহিমা নিজের স্বাভাবিক করে বলে, কিন্তু মা, তুমি যদি বাবাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে বাবা তো আর এই বাড়ি আমাদের থাকতে দিবে না। আমি না হয় শ্বশুর বাড়ি সকল অত্যাচার সহ্য করে সেখানে পড়ে রইলাম, কিন্তু সিরাত ও সাইরা তারা কি করবে? আর তুমিই বা কোথায় যাবে? তোমার বাবার বাড়িতে যদি চলে যাও, তাহলে তোমার ভাবিরা তোমাকে জীবন জাহান্নাম করে দিবে, তোমাকে যেখানে থাকতে দিবে না। তুমি তোমাদের ভাবিদের জন্য 2 দিনও সেখানে যেতে পারবে না, আর সারা জীবন কিভাবে থাকবে? মাহিমার কথা শেষ হতেই রেহানা বেগম চোখ মুখ শক্ত করে বললেন, তোর মাকে কি তোর এতই আত্মসম্মানহীন মনে হয় যে আমি কারো পায়ের নিচে পড়ে থাকবো আর ভিক্ষা চাইবো নিজের আশ্রয়ের জন্য? আর না তো তোকে এমন কোনো জায়গায় পাঠাবো যেখানে তোর জীবন অনিশ্চয়তায় আছে, যেখানে থাকলে তোর কষ্ট হবে।
যেখানে আমি তোকে কখনো থাকতে দিব না, আর না সিরাত ও সাইরাকে কখনো একা ছাড়বো। যেই পর্যন্ত আমার দেহে প্রাণ আছে সেই পর্যন্ত তোকে অন্তত না। রেহানা বেগম কথার প্রতি উত্তরে মাহিমা বলল, কিন্তু আমরা এখানে থেকে গিয়ে কোথায় থাকবো? এখানে থাকলে তো এই গ্রামের মানুষ আমাদের জীবন অতিষ্ঠ করে তুলবে, আমাদের উপর আঙুল তুলবে, আমাদের ভালোভাবে বাঁচতে দিবে না ওরা। মাহিমার কথার প্রতি উত্তরে সিরাত বলল, আমরা আর এই গ্রামেই থাকবো না, এখানে থেকে চলে যাব। সিরাতের কথা সাইরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এখান থেকে কোথায় যাব? মাহিমা কথায় প্রতি উত্তরে সাইরার সঙ্গে সঙ্গে উত্তরে বলল, ঢাকা। ঢাকা? কিন্তু ঢাকাতে তো আমাদের কেউ নেই, আর আমরা সেখানে কখনো যাইও নেই। আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সাও নেই, ঢাকা গিয়ে আমরা করবোটা কি? মাহিমার কথা সিরাত বিরক্ত হয়ে বলল, এত কথা বলিস কেন? এত প্রশ্ন তো আমার ভালো লাগে না। আমি যখন ঢাকায় যাওয়ার কথা বলেছি তখন নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে নেব। তোরা দুজন আমার ও মায়ের সাথে ঢাকা চলে যেতে চাস কিনা সেটা বল, নাকি এখানে থেকে পচে পচে মরার শখ আছে তোদের? মাহিমা সিরাতের কথায় নীরবে সম্মতি প্রকাশ করে, কারণ মাহিমা এটা ভালোভাবেই জানে সিরাত কখনো ভেবে চিনতে না করে কোনো সিদ্ধান্ত নেয় না। অনেকেই আবেগের বশে সিদ্ধান্ত নেয়, মাহিমাও নিজের অনেক সময় আবেগের বশে সিদ্ধান্ত নেয়। যেমন তার বিয়ের সময় তার বাবার কথা ভেবে আবেগের বশে বিয়ের সিদ্ধান্ত নেয়। পড়াশোনার ইচ্ছা থাকলেও সেটিকে মাটি চাপা দিয়ে বিয়েতে মত প্রদান করে এবং সেখানেই পড়াশোনা সমাপ্তি ঘটায়। কিন্তু সিরাত যে তার সম্পূর্ণ বিপরীত, সে কখনো সব দিক বিবেচনা না করে সিদ্ধান্ত নেয় না। আর মা যখন তার সাথে সহমত প্রকাশ করেছে তাহলে কোনো ব্যবস্থা করে সিদ্ধান্ত নেয়নি। তা সাইরা এখনো কান্না করছে। সে কাঁদতে কাঁদতে তার মাকে উদ্দেশ্য করে বলল, আমিও তোমাদের সাথে যাব, আমি থাকবো না ওই লোকের সাথে যে আমার মাকে এত সহজে চলে যেতে বলতে পারে, যে নিজের মেয়েকে শ্বশুরবাড়ি নামক জাহান্নামে পাঠাতে চায়। ওই লোকের সাথে আমি থাকবো না। আজ প্রথম দিনই উনি ওনার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে এনে আমাদের সাথে যদি খারাপ আচরণ করতে পারে তাহলে আগামীতে উনি আমাদের সামনে আরো খারাপ আচরণ করবে। সিরাত আপু জন্য বাবা তো অনেক আগেই মরে গেছে, আমারই বা বোকা ছিলাম। সিরাত আপু বাবার কথা অমান্য করতো দেখে তাকে প্রথমে ভুল বুঝতাম, কিন্তু সিরাত আপু ঠিক, উনি একটি খারাপ লোক। উনি আজ থেকে আমার বাবা না। আমার দুনিয়াতে মা আর দুই বোন ছাড়া কেউই নেই। রেহানা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, আর এক পরিকল্পনা আঁকে মনের মাঝে। পরবর্তীতে কি করবেন তিনি, কারণ বলাটা যত সহজ হোক না কেন, মেয়েদের নিয়ে একা একা তার চেয়েও কঠিন। রেহানা বেগম ভাবনার মাঝে সাইরা বলল, মা আমি কি সকালে ওঠার আগে ভোরে সকালে বের হয়ে যাব এখান থেকে? সাইরার কথা শুনে রেহানা বেগম মুচকি হেসে বললেন, আমরা চুপি চুপি কেন যাব আম্মু? আমরা তো কোনো অপরাধ করিনি। যারা অপরাধ করেছে তাদের চোরের মতন বাড়ি ছাড়তে হয়। আমরা কোনো অপরাধ করিনি, তাই আমরা সবার সামনে বীরের মতন চলে যাব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পটির এই পর্ব। গল্পের পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট পার্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর প্লিজ লাইক কমেন্ট, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করেন। তো দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে। সেই পর্যন্ত বাই বাই।